আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের এই অনলাইন ক্লাসের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাসের অনলাইন ক্লাসের আমি মোহাম্মদ রায়হান উদ্দিন, সহকারী শিক্ষক, নাইন্দা সন্ধান আদর্শ দাখিল মাদ্রাসা, শ্রীপুর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের মাঝে যে ক্লাসটি উপস্থাপন করতে যাচ্ছি, এই ক্লাসটি হলো বাংলা দ্বিতীয় পত্র, সপ্তম শ্রেণী। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালো আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, এই শুভকামনা রইল। প্রিয় শিক্ষার্থীরা, আজকে এই ক্লাস শেষে, পাঠ শেষে তোমরা জানতে পারবে ধ্বনি এবং বর্ণ, সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে এবং এই ক্লাস শেষে আরো তোমরা কার ও ফলা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। বর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে বিশ্লেষণ করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছ আমরা সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রের একটি ক্লাস উপস্থাপন করতে যাচ্ছি। এসো আমরা ছবিগুলি দেখি। এখানে যে ছবিগুলো তোমরা দেখতেছ, দেখো ছবির মাধ্যমে আমরা দেখতেছি যে একটি ছবির মধ্যে দেখা যাচ্ছে যে এই ছবিটির মধ্যে দেখা যাচ্ছে কথা বলছে, মুখ থেকে কিভাবে কথা, আওয়াজ, শব্দ বাহির হয়ে যাচ্ছে। আর একটি ছবি দেখা যাচ্ছে, এই ছবিটা আওয়াজগুলো, শব্দগুলো কিভাবে মস্তিষ্কের ভিতরে কানের দ্বারা, কানের মাধ্যমে মস্তিষ্কে প্রবেশ করছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আজকে আমরা যে ক্লাসটি উপস্থাপন তোমাদের মধ্যে করতে যাচ্ছি, এই ক্লাসটি হলো ধ্বনি। ধ্বনি মানে শব্দ, আওয়াজ, তোমরা যেটি বলো। ধ্বনি শব্দের অর্থ হচ্ছে আওয়াজ। ধ্বনির সৃষ্টি হয় বাকযন্ত্রের সাহায্যে। মানুষের গণনালী, দাঁত, মুখ বিরহ, কলধ্বনি, তালু, নাক ইত্যাদির সাহায্যে, ইত্যাদি বাকযন্ত্রের সাহায্যে আমরা শব্দ সৃষ্টি করে থাকি। এখানে আমরা দেখা যাচ্ছে যে বাকযন্ত্রটা কি, আমরা যে আওয়াজ সৃষ্টি করি, মুখ থেকে যে কথা উচ্চারণ করি, যে শব্দ বা আওয়াজ বের হয়ে আসে, এটাকে বাকযন্ত্র বলে। বাকযন্ত্রটা দেখো, বাকযন্ত্রের মাধ্যমে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, এখানে দেখা যাচ্ছে যে মুখের ভিতরে, মুখের কিছু অংশ দেখানো হচ্ছে, মুদ্রা, উষ্ঠ, তালু, জিহ্বা, দাতব্য। তারপরে এখানে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে তালু, কণ্ঠ, শ্বাসনালী। এখানে এমনি একটি ছবিতে দেখা যাচ্ছে। আসলে বাকযন্ত্র হলো আমাদের মুখগহ্বরে বা মুখের ভিতরে, যেমন ঠোঁট, জিহ্বা, তালু, উষ্ঠ, নরম তালু, শক্ত তালু,
আলাজি বা এইগুলি দিয়ে আমরা যে ধ্বনি উচ্চারণ করি, শব্দ ধ্বনি উচ্চারণ করি, আওয়াজ করে থাকি, এটাকে বাকযন্ত্র বলা হয়। এই বাকযন্ত্র আমরা যখন আওয়াজ সৃষ্টি করি, বিভিন্ন মুখ গর্ভে, মুখের ভিতরে বিভিন্ন জায়গায় এটা বাধাপ্রাপ্ত হয়ে বিভিন্ন অর্থপূর্ণ শব্দ তৈরি করে থাকে। এই হলো আমাদের ধ্বনি তৈরি বা বাকযন্ত্রের ছবি তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ধ্বনি ও ধ্বনির প্রকারভেদ। কোনো ভাষা উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। আমি আবারও বলছি, কোনো ভাষার উচ্চারিত শব্দকে বিশ্লেষণ করলে, বিশ্লেষণ করা মানে ভাঙ্গা, এটাকে ভাঙলে, বিশ্লেষণ করলে যে উপাদান সমূহ পাওয়া যায় সেগুলোকে পৃথকভাবে ধ্বনি বলে। ধ্বনির সঙ্গে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি বা শব্দের সঙ্গে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না। ধ্বনি তৈরি হয় বাকযন্ত্রের সাহায্যে, তবে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধ্বনির সঙ্গে অর্থের কোনো সংশ্লিষ্টতা থাকে না এটা বুঝো। আমরা বাকযন্ত্রের সাহায্যে যে কোনো ধরনের ধ্বনি উচ্চারণ করতে পারি, কিন্তু সব ধ্বনির কিন্তু অর্থ হয় না। আমরা জানি যখন অর্থপূর্ণ কোনো শব্দ সৃষ্টি বা তৈরি হয় তখন সেটাকে ধ্বনি বলে। এই জন্য বলছে সব ধ্বনি সব ভাষা গ্রহণ করে না। তারপরে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। আমরা জানি যে বাংলা ভাষায় ব্যবহৃত ধ্বনিগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। এক, স্বরধ্বনি, দুই, ব্যঞ্জন ধ্বনি। যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও কোনো বাধা পায় না এবং যা অন্য ধ্বনির সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণভাবে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা মৌলিক স্বরধ্বনি মোট 7টি। তাহলে আমরা জানি যে যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখের ভিতরে, মুখ গর্ভে কোথাও বাধাপ্রাপ্ত না হয়ে সরাসরি মুখ থেকে বেরিয়ে আসে এবং কারো সাহায্য ছাড়া নিজেই সম্পূর্ণরূপে উচ্চারিত হয় তাকে স্বরধ্বনি বলে। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি, যথা স্বর অ, স্বর আ, রসি, দীর্ঘ রসু, এ, উ ইত্যাদি। তোমরা দেখো যে আমরা যখন স্বর অ বলি তখন এই শব্দটি উচ্চারণ করতে গেলে আমাদের মুখের কোথাও বাধাপ্রাপ্ত হয় না। স্বরে আ এই শব্দটি উচ্চারণ করলে কোথাও বাধাপ্রাপ্ত হয় না। রসি, রস্যু, এ, উ, আ ইত্যাদি শব্দগুলো যখন, এই 7টি শব্দ যখন স্বরধ্বনি আমরা উচ্চারণ করি তখন আমাদের মুখ গর্ভে কোথাও বাধাপ্রাপ্ত হয় না এবং কারো সাহায্যেরও প্রয়োজন হয় না, সরাসরি উচ্চারিত হয়ে থাকে। এই ধ্বনিগুলোকে আমরা বলি স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি, যে ধ্বনি উচ্চারণের সময় মুখের ভিতরে কোথাও না কোথাও বাধা পায় এবং যা স্বরধ্বনির সাহায্য ছাড়াই নিজেই স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, খ, গ, গহ, প, দন্ত্য ইত্যাদি। এই ধ্বনিগুলো আমাদের মুখ গর্ভে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় বলে স্বরধ্বনি এবং স্বরধ্বনির সাহায্য ছাড়া নিজেই স্পষ্ট রূপে উচ্চারিত হতে পারে না, স্বরধ্বনির সাহায্যের প্রয়োজন হয় তাকে ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ক, খ, গ, গহ ইত্যাদি। ব্যঞ্জন ধ্বনিকে স্পষ্টভাবে শ্রুতিযোগ্য করে উচ্চারণ করতে হলে স্বরধ্বনির আশ্রয় নিতে হয়। যেমন
ক যোগ অ সমান সমান ক, ক যোগ ক, এখানে ক কর সাহায্যে প্রয়োজন হয় অর, এই দুইটা মিলে হয় ক, গ যোগ ক সমান সমান গ ইত্যাদি। এই ধ্বনিগুলো, এই ব্যঞ্জন ধ্বনিগুলো স্বরধ্বনি, সাতটি স্বরধ্বনির সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধ্বনি এবং ধ্বনির প্রকারভেদ জানতে পারলাম যে ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হলো যে ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখ গর্ভে কোথাও বাধাপ্রাপ্ত হয় না, বাধাপ্রাপ্ত না হয়ে আমরা সরাসরি উচ্চারণ করতে পারি, এটাকে স্বরধ্বনি বলে। আর ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখে কোথাও না কোথাও বাধাপ্রাপ্ত হয় এবং স্বরধ্বনির সাহায্য প্রয়োজন হয়ে থাকে, এটাকে স্বরধ্বনি বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বর্ণ ও বর্ণমালা, তারপরে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ ও বর্ণমালা যা লিখে প্রকাশ করার সুবিধার্থে, ধ্বনিগুলোর প্রতিনিধি হিসাবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে। এই চিহ্নকে বর্ণমালা বলে। অর্থাৎ কোনো ভাষা লিখতে যেমন ধ্বনি, ধ্বন্যুক্ত সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এই ধ্বনি সমূহের সমষ্টিকে হলো বর্ণমালা। আমি আবারও বলছি, যা লিখে প্রকাশ করার সুবিধার্থে ধ্বনিগুলোর প্রতিনিধি হিসাবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে। ধ্বনিগুলোকে লিখে প্রকাশ করার জন্য কিছু প্রতিনিধি হিসাবে কিছু চিহ্ন তৈরি করা হয়েছে। এই চিহ্নগুলিকে বর্ণমালা বলে। অর্থাৎ কোনো ভাষা লিখতে যে ধ্বনি, ধ্বন্যত্ব সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয় তাকে বর্ণ বলে। এই বর্ণসমূহ হয় সমষ্টি কি হলো বর্ণমালা। বর্ণ দুই প্রকার, আমরা জানি যে বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। স্বরবর্ণ, স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি, যথা স্বর, স্বরা, রস্যি, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও। তাহলে আমরা স্বরবর্ণে সম্পর্কে জানতে পেরেছি যে স্বরধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় স্বরবর্ণ। বাংলা ভাষায় স্বরবর্ণ 11টি, যথা স্বর, স্বরা, রস্যি, দীর্ঘই, রস্যু, দীর্ঘ, রি, এ, ওই, উ, ও। ব্যঞ্জন বর্ণ, যে ধ্বনি লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় ব্যঞ্জন, ধ্বনির লিখিত চিহ্ন বা সংকেতকে বলা হয় ব্যঞ্জন বর্ণ। বাংলা ভাষায় ব্যঞ্জন বর্ণ 39টি, যথা ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত, ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে। বর্ণমালা, কোন ভাষার লিখিত যে ধ্বনি, ধ্বন্যত্ব সংকেত বা চিহ্ন সমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণ সমূহকে একত্রে বর্ণমালা বলা হয়। বাংলা ভাষায় যে ধ্বনি বা ধ্বন্যত্ব সংকেত চিহ্ন সমূহ ব্যবহৃত হয় তার সমষ্টি হলো বর্ণমালা। বাংলা ভাষায় ব্যবহৃত বর্ণ সমূহকে একত্রে বর্ণমালা বলা হয়। স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণ মিলে যে বর্ণ সমূহ একত্রে ব্যবহৃত হয় সব বর্ণ একত্রে বাংলা বর্ণমালা বলে। বাংলা বর্ণমালা মোট 50টি বর্ণ আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছ যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ হলো 39টি, এই মোট 50টি বর্ণমালা আছে। বাংলা ভাষায় বাংলা বর্ণমালা মোট 39টি।
কার ও ফলা বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বর্ণের কার চিহ্ন 10টি, যথা আমরা কার ও ফলা সম্পর্কে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কার বর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে। বর্ণের কার চিহ্ন 10টি, যথা আকার, মা, বাবা, কাকা, বালা। রস্যিকার মিনি, কিনি, চিনি। দীর্ঘকার শশী, সীমানা, রীতি। রস্যকার কুকুর, পুতুল, দুপুর। রিকা সূচি, মূল্যবোধ। কৃষক পৃথিবী, তৃণ। একার ছেলে, মেয়ে, চেয়ার। ঐকার তৈরি, বৈরি, বৈশাখ। ওকার পোকা, বুকা, খোকা। ওকার নৌকা, মৌসুমী, পৌষ। ফলা ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে ফলা। ব্যঞ্জন বর্ণ ফলা চিহ্ন 6টি। তাহলে আমরা কার চিহ্ন পাই 10টি। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে ফলা বলে। ব্যঞ্জন বর্ণের ফলা চিহ্ন 6টি, যেমন দন্তান্ন, মূর্ধন্য ফলা চিহ্ন ভিন্ন, যত্ন, পূর্বাচ্য, অপহার্য। ব ফলা পক্ষ, বিশ্ব, ধ্বনি। ম ফলা পদ্মা, মোহাম্মদ, তন্ময়। জ ফলা খেতি, টেংরা, ব্যাং। র ফলা ক্রয়, গ্রহ, কর, বর্ণ। ল ফলা ক্লান্ত, গ্লাস, তামাক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কার ও ফলা সম্পর্কে জানতে পেরেছি। এখন আমরা বর্ণের উচ্চারণ স্থান গুলো লক্ষ্য করে দেখব। এখানে দেখা যাচ্ছে যে বর্ণের উচ্চারণের স্থান অনুসারে স্বর ও ব্যঞ্জন বর্ণগুলোকে নাম নিচে ছকে দেখানো হলো। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলো ব্যবহৃত হয়ে থাকে। এই উচ্চারণের স্থান অনুসারে ব্যঞ্জন ও স্বরবর্ণগুলোকে নাম নিচে ছকে দেখানো হলো। বর্ণ উচ্চারণ স্থান উচ্চারণের অনুসারে বর্ণমালার নাম, যেমন ক, স্বর, ক, খ, গ, গহ, ম। এটা উচ্চারণের স্থান হলো কণ্ঠ বা জিহ্বা, তালুমূল। এই শব্দগুলো আমাদের জিহ্বা এবং জিহ্বা ও কণ্ঠ বা জিহ্বা, তালুমূল থেকে উচ্চারিত হয়ে থাকে। উচ্চারণ স্থান অনুসারে বর্ণমালার নাম কণ্ঠ বা জিহ্বা মূলীয় বর্ণ। চ, ছ, বর্গীয় জ, জহনীয়, তালিবাস। এইটি তালু, আমাদের মুখের ভিতরে তালু থেকে এই শব্দগুলো উচ্চারিত হয়ে আসে বলে এইগুলোকে তালব্য বর্ণ বলে। রসু, প, ফ, ব, বহ, ম। এই জাতীয় বর্ণগুলো উষ্ঠ, আমাদের উষ্ঠ থেকে ঠোঁট থেকে জন্ম হয় বলে উষ্ঠ বর্ণ বলা হয়। ট, ঠ, ড, ড, মূর্ধন্য, বসিনার, মূর্ধন্যাস ইত্যাদি বর্ণ হলো মূর্ধন্য। এইগুলো মূর্ধন্য জাতীয় বর্ণ। প্রিয় শিক্ষার্থীরা, মূল্যায়ন। আজকে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়। আমরা প্রথমেই পড়ছি যে ধ্বনিকে কয় ভাগে ভাগ করা হয়। নিশ্চয়ই তোমরা উত্তরটি অতি সহজেই এখানে বের করতে পারবে। 1 নম্বরে ধ্বনিগুলোকে প্রধানত কয় ভাগে ভাগ করা হয়। ক 2 ভাগে, খ 3 ভাগে, ঘ 4 ভাগে, বড় ঘ 5 ভাগে। আসলে আমরা এই উত্তরটি প্রথমেই বলেছি যে এটা উত্তরটি হলো ক 2 ভাগে। তারপরে 2 নম্বর, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টি? এখানে দেওয়া আছে ক 4টি, খ 5টি, গ 6টি, বড় গ 7টি। এখানে আমরা উত্তরটি অবশ্যই বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি 7টি জানি, উত্তর বড় গ। 3 নম্বর, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? ক ফলা, খ,
কার, গ ধ্বনি, ঘ বর্ণ। এখানে আমরা উত্তর খ কার পাই। কার চিহ্ন কয়টি? 8টি, 9টি, 10টি, 11টি। এখানে আমরা ছোট গ উত্তরটি আমরা পাই 10টি। প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে তোমরা বাড়ি থেকে মূল্যায়ন করে নিয়ে আসবে বাড়ির কাজ। বাড়ি থেকে তোমার দুই বন্ধুর আলাপ মন দিয়ে শোনো, তারপরে তাদের যে উচ্চারণগুলো তোমাদের কাছে অশুদ্ধ তা মেনে নিবে, তা তোমরা খাতায় লিখে নিয়ে আসবে শুদ্ধ করে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই অনলাইন ক্লাসের ধ্বনি বাংলা ব্যাকরণের ধ্বনি ক্লাসটি তোমাদের কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। বাড়িতে এই ক্লাসটি ভালোভাবে তোমরা দেখবে, উপলব্ধি করবে, শিখবে। আশা করি পরবর্তী ক্লাস তোমাদের আরো ভালো লাগবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে সুস্থ থাকো এই কামনা করে এখানে আজকের অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।